প্রিয় দর্শক, দুর্যোগে ভালোবাসা ছড়াই এই অনুষ্ঠানটি আমি শ্রাবণ তৌহিদা প্রতি শনিবারে চলে আসি আপনাদের মাঝে, এবং ভালোবাসা ছড়ানোর কাজটা কিন্তু এত সহজ না, কিন্তু সেই কাজটি আমরা করে থাকি এবং একেবারে দুর্যোগ যখন শুরু হলো তখন থেকে এখন পর্যন্ত আমরা করে যাচ্ছি। মানুষের ভালোবাসাটা পাওয়া এবং দেওয়া দুটোই কিন্তু অনেক আনন্দের, এবং সেই কাজটি করতে আমরা সবসময় সাহায্য নেই আপনাদের পছন্দের সব সেলিব্রিটি, পছন্দের মুখগুলো তাদের মাধ্যমে আড্ডা এবং তাদের মাধ্যমে কাজের যে আপডেটগুলো আমরা দেওয়ার চেষ্টা করি, সেখান থেকে আমরা বিশ্বাস করি যে আপনাদের সময় একটু হলেও আমরা ভালো কাটানোর ব্যবস্থা করি, এবং সেই প্রত্যাশা আজকেও আমি চলে এসেছি। সবাইকে ওয়েলকাম করছি বাংলা ভিশনের পর্দায়। আমি শ্রাবণ তৌহিদা আছি এবং আজকে আমার সাথে তিনজন সেলিব্রিটি যুক্ত হবেন, কিন্তু এই মুহূর্তে আমার সাথে একজন রয়েছেন এবং তিনি হচ্ছেন তরুণ নির্মাতা, যিনি একের পর এক কাজ দিয়ে আমাদের মন জয় করে চলেছেন, এবং ডেফিনেটলি আরও অনেক অনেক ভালো কাজ নিয়ে তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। আমার সাথে রয়েছেন কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। হ্যালো দাদা, কেমন আছেন? জি আমি ভালো। ইয়েস, আমিও অনেক ভালো, এবং আমি সবসময় ভালো থাকি। আর এই শোটাতে স্পেশালি আপনাদের সাথে যে অনলাইনে কথা হয়, আমার ভালো লাগার মুহূর্তটুকু আরও বেড়ে যায়। আমি দর্শকদেরকে বলছি যে দর্শক, আমি শুরুতেই বলেছি যে আপনাদের পছন্দের সেলিব্রিটিরা আমার সাথে থাকেন। একজনের সাথে পরিচয় করিয়ে দিলাম, আরেকজন রাইট নাও আমার সাথে সুদূর কলকাতা থেকে সংযুক্ত হয়েছেন। তার সম্পর্কে যদি বলি যে তিনি কখনো গবেষণা করেন, কখনো তিনি শিশুদের প্রতি কাজ করেন অনেক কিছু, এবং কখনো গান করেন, কখনো অভিনয় করেন। তিনি একজন মা, তিনি আসলে মাল্টি ট্যালেন্টেড। তিনি আমাদের সবার প্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। হ্যালো আপু। হ্যালো, কি খবর? এই তো আপু, কেমন আছেন? ভালো। ইয়েস, অনেক ঘোরাফেরা হচ্ছে গ্যাংটক থেকে রাইট নাও মনে হয় কলকাতাতে। সেই প্রসঙ্গে যাওয়ার আগে, যেহেতু এই অনুষ্ঠানে প্রথমবারের মতো আমরা পেয়েছি কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়কে, আমি তার কাছ থেকে একটু শুনতে চাই যে দাদা, সেই শুরু থেকে লকডাউন থেকে এখন পর্যন্ত নিউ নর্মাল লাইফ আপনার কেমন গেল বা যাচ্ছে? ভালো, মানে প্রথম দিকে তো আসলে খুব এনজাইটির মধ্যে দিয়ে গিয়েছে, টেনশনের মধ্যে দিয়ে গিয়েছে, কি হবে চারপাশে যাবে। তারপর আস্তে আস্তে এক ধরনের অভ্যস্ততার মধ্যে দিয়ে ঢুকেছি। প্রথম 4 মাস বাড়ি থেকে একদম বের হয়নি, খুব জরুরি কাজ ছাড়া। আর তারপরে আর যেটা হয়েছে, ইন দ্য মিন টাইম কিছু স্কিল ডেভেলপ করেছে, আগে যেগুলো ছিল ওগুলো ডেভেলপ করেছে। রান্না বান্না, ঘর গোছানো, ঘর পরিষ্কার রাখা, এগুলো সব আমি আগে থেকেও করতাম, কিন্তু নতুন নতুন অনেক জিনিস এক্সপেরিমেন্ট করা হয়েছে। এর বাইরে গার্ডেনিং করা। তারপরে 4 মাস 4.5 মাস এরকম ভাবে থাকার পরে তারপর আস্তে আস্তে আবার স্বাভাবিক জীবনে অল্প অল্প করে ফিরতে হয়েছে, কাজ শুরু করতে হয়েছে, শুটিং শুরু করতে হয়েছে, অফিস শুরু করতে হয়েছে। সো এখন মোটামুটি কাজ, অফিস সবকিছু মিলিয়ে যতটুকু পারা যায় এই সিচুয়েশনের মধ্যে সাবধানতা অবলম্বন করে নতুন ভাবে আবার সবকিছু শুরু করা, এই আর কি। এক্স্যাক্টলি। সো আসলে নতুনভাবেই সবকিছু আমরা শুরু করেছি, নিউ নর্মাল লাইফ এখন নর্মালি বলা যায় মোটামুটি। সো ওয়েল, আরও কথা বলবো দাদা আপনার সাথে, কিন্তু মিথিলা আপু, যেটা বলছিলাম যে এরকম একটা পরিস্থিতিতে আপনি এত চমৎকার চমৎকার জায়গায় ঘুরে আসছেন, ডেফিনেটলি জার্নিটা অনেক এনজয়েবল ছিল, সেটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। হ্যাঁ, আসলে ওইভাবে লকডাউনে তো কোথাও বেড়াতে যাওয়া হয়নি। এই কলকাতা থেকে, মানে ঢাকা থেকে কলকাতায় এসেছি, আর কলকাতা থেকে একবার ঢাকা গেছি, এইটুকু ছাড়া আসলে ওই বেড়ানো অর্থে বেরোয়া হয়নি। তো এই প্রথম বেরোলাম। সিকিম গিয়েছিলাম, ওখানে শ্রীতে শুটিং ছিল, প্লাস হি টুক আ লিটল বিট অফ টাইম অফ, সো which we spent as a family vacation. তো খুব ভালো লেগেছে। অনেক ঠান্ডা ছিল, বাট অনেকদিন পর বাড়ি থেকে বেরিয়ে বাইরে কোথাও বেড়াতে যাওয়া, পাহাড়ে বেড়াতে যাওয়া খুব ভালো লেগেছে। সেখানে তো অনেক বেশি শীত ছিল, তাই না? হ্যাঁ, টেম্পারেচার ওয়াজ রিয়েলি লো। অনেক শীত ছিল, প্লাস অনেক উঁচুতে ছিলাম আমরা। হাইটটাও অনেক বেশি ছিল পাহাড়ের উপরে। একটা জায়গায় এরকম ছিল 0 পয়েন্টে, যেখানে অক্সিজেন কম ছিল। তো সেখানে গিয়ে একটু প্রবলেমও হয়েছে, বাট ওভারঅল ইট ওয়াজ আ ভেরি নাইস এক্সপেরিয়েন্স। আয়রা জীবনে প্রথম বরফ দেখলো।
হ্যাঁ, সেই ছবিগুলো কিন্তু মানে ছবি তো অ্যাকচুয়ালি গল্প বলে। আপনাদের এরকম অনেকগুলো ছবি কিন্তু আমরা দেখেছি অন্তর্জালে ঘুরে বেড়াচ্ছে এবং সেই ছবিগুলোতে কখনো আয়রা, কখনো আপনি, কখনো হচ্ছে সৃজিত মুখার্জি, খুব সুন্দর, সুন্দর ছবি। যাই হোক এই সুন্দর মুহূর্তগুলো ডেফিনিটলি আমাদের কাজের দিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। বাংলাদেশে কিছুদিন আগে এসেছিলেন এবং যাওয়ার আগে একটা যে কাজটি করেছিলেন কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়ের সাথে। সো এই কাজটার এক্সপেরিয়েন্স আমি কার কাছ থেকে আগে শুনবো? কৃষ্ণেন্দু দা আপনার কাছ থেকে শুনি। ওকে, এক্সপেরিয়েন্স আমরা এখনো কাজটা করছি, এখন আমাদের শুটিং চলছে। যেটা হলো এটা একটা ওয়েব সিরিজ জি5 এর জন্য। জি5 এর একটা ওটিটি প্ল্যাটফর্ম জি5 গ্লোবাল, ওদের জন্য ওদের প্রথম গ্লোবাল জি5 গ্লোবালের প্রথম লঞ্চিং ওয়েব সিরিজ, যেটা কিনা মোহাম্মদ নাজিমুদ্দিনের একটা নভেল, যেটা কিনা কন্ট্রাক্ট, সেটাকে বেস করে ওয়েব সিরিজটা বানানো হচ্ছে। 6 এপিসোডের একটা ওয়েব সিরিজ, যেটা আমি একা পরিচালনা করি। আমি এবং তানিম নূর, আমরা দুজন মিলে এটা পরিচালনা করছি। আমি আর তানিম নূর এর আগেও একসাথে পরিচালনা করছি, মানি হানি বানিয়েছি ফার্স্ট সিজন। তো এটা কন্ট্রাক্টের ফার্স্ট সিজন, এবং সেইখানে আরো অনেক গুণী অভিনেতাদের সাথে মিথিলা আছে। মিথিলা এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার। তো আমরা যখন উম, আমরা যখন এটা শব্দ হচ্ছে, আমরা যখন প্রথমে যখন এই গল্পটা যখন হাতে পেয়েছিলাম, যখন স্ক্রিপ্ট করছিলাম, তখন শুরুতেই মিথিলাই আমাদের চিন্তায় ছিল ক্যারেক্টারটার জন্য। তো মিথিলা, থ্যাংক ইউ মিথিলা, দ্যাট ও শুধু এটা করার জন্যই কলকাতা থেকে ঢাকায় এসেছিল, এবং খুবই কম সময়ের জন্য, যদিও একটা প্রিপারেশন টাইম রেখেছিল তার আগে, লিড টেস্ট এন্ড প্রিপারেশন। আচ্ছা। তারপরে সো দা মিথিলা আপুলের সাথে তো এটা প্রথম কাজ ছিল আপনার, তাই না? আমার প্রথম কাজ ছিল। তবে যদিও তানিমের এটা দ্বিতীয় কাজ। তানিমের আগে আরেকটা ওয়েব সিরিজ বানিয়েছিল, যেটা ছিল ওকে। একাত্তর নামে, পরিচয় ছিল। আচ্ছা। সো প্রথম কাজ আপনার পক্ষ থেকে, যাই হোক কিন্তু মিথিলা আপু আপনার ক্যারেক্টারটা আমি যতটুকু জানি যে একজন রাজনীতিবিদের ক্যারেক্টার। তো এরকম একটা চ্যালেঞ্জিং ক্যারেক্টার করতে গিয়ে বা যেহেতু প্রথমবার করছেন এরকম একটা ক্যারেক্টার, কেমন লাগলো? আপনার অনুভূতিটা যদি শেয়ার করতেন। আম, আমার সত্যি বলতে কি অনেক দিন ধরে অভিনয় করছি, তো এখন একটু ভিন্ন ধরনের চরিত্র করতে ভালো লাগে। এখন আমি বেশিরভাগ, যে সবাই জানে যে আমি কি ধরনের চরিত্র করেছি, খুবই গার্ল নেক্সট ডোর, রোমান্টিক স্টোরিজ, সেরকম ধরনের গল্পে কাজ করেছি। কিন্তু এখন একটু ভিন্ন ধরনের চরিত্রে কাজ করতে ভালো লাগে। যেমন আমি তানিমের সাথে, এটা আমার দ্বিতীয় কাজ। আমি প্রথম কাজে আমি একটা জার্নালিস্টের রোল প্লে করেছিলাম, একজন পাকিস্তানি জার্নালিস্ট। সেটা আমি খুব এনজয় করেছি। এইবার এই প্রথম আমি আসলে একজন রাজনীতিবিদের পলিটিশিয়ানের রোল প্লে করব বা করেছি। তো সেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং ছিল। আমার এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। ইনিশিয়ালি অ্যাকচুয়ালি আমার তানিমের সাথেই যোগাযোগ হয়েছে, এবং যেহেতু তানিমা কৃষ্ণেন্দু দুজন একসাথে ডিরেক্ট করছে, তো আম, কিন্তু তানিমের সাথে আমি চরিত্র নিয়ে অনেক কথা বলেছি, যে ক্যারেক্টারটা কিরকম, কিরকম কাপড় পরে, কোন ধরনের পলিটিশিয়ান তোমার মাথায় আসে। তো এটা নিয়ে অনেক আলোচনার পরে একটা ক্যারেক্টার মনে হয় ওদের মাথায় যেরকম ছিল, কৃষ্ণেন্দু আর তানিমের মাথায়, আম, সেটা একটা দাঁড় হয়েছে। প্লাস আমি আমার মতো করে করার চেষ্টা করেছি। তো ছোটনের সাথে আমার, আচ্ছা আমি কৃষ্ণেন্দুকে বারবার ছোটন বলছি কারণ ওর ডাক কারণ নাম আমরা ছোটন, জানি আমি ওকে তার ওই নামেই ডাকনাম, ডাকি। ইয়া। তো ওর সাথে আমার অনেক আগে একবার কাজ হওয়ার কথা ছিল, কিন্তু আমার অফিসের একটা মিটিং এর কারণে পরে আমার ডেটটা ক্ল্যাশ করে, সেটা আমি করা হয়নি কাজটা। তবে সেই আবার যাই হোক, ফাইনালি আমার ছোটোর সাথে কাজ হলো। আমার খুব ভালো লেগেছে। হি ইজ এ ভেরি সিরিয়াস কাইন্ড অফ আ ডিরেক্টর, মানে খুব হি ইজ অলওয়েজ ইনটু দ্য স্টোরি, ইনটু দ্য ক্যারেক্টার্স, খুব পারফেকশনিস্ট, সবকিছু একদম পারফেক্ট পারফেক্ট হওয়া লাগবে ওরকম। এক্স্যাক্টলি। তো ওর সাথে কাজ করেও আমার কাছে আমার চরিত্রটা অনেক অনেক বেশি আহ, পরিষ্কার হয়েছে, এবং আমি বারবার জিজ্ঞেস করেছি, হচ্ছে তো ছোটন হচ্ছে। তো ও বলতে ওকে। পারে হয়েছে কিনা। বাট আই রিয়েলি এনজয়েড মাই প্লেইং দ্যাট ক্যারেক্টার।
ওকে, আমরা তো অপেক্ষায় থাকলাম যে এরকম একটা ক্যারেক্টারে মিথিলা আপু কেমন করলো সেটা দেখবো। আর ছোটন দা বারবার চলে আসছে, মানে কৃষ্ণেন্দু দা, আপনার কাছে আমি ফিরবো, কিন্তু এই মুহূর্তে দর্শক, আমি শুরুতেই বলেছিলাম যে আপনাদের পছন্দের 3জন সেলিব্রিটি থাকবে, কিন্তু 2জন চলে এসেছে আর একজন অলরেডি কিন্তু আমার মাঝে চলে আসছে, মানে অনলাইনে। তিনি হচ্ছেন, আসলে তার পরিচয়টা দিব, তিনি সবার পছন্দের। তিনি রাইট নাও বাংলাদেশের মোস্ট এলিজিবল ব্যাচেলর বলা যায়, আমাদের প্রিয় অভিনেতা মনোজ প্রামাণিক। হ্যালো। ওরে বাবা, এলিজিবল ব্যাচেলর, হাই এলিজিবল ব্যাচেলর। আর মানে মনোজ দা, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। এলিজিবল ব্যাচেলর। আমি বলেছি। ও ওখানে আটকে থ্যাংক ইউ সো মাচ। বেরোতে পারে বাট আমি একটু জানতে চাই শুরুতে, না দাদা, আমি জানতে চাই আপনি রাইট নাও গাড়িতে বোঝা যাচ্ছে, কোথা থেকে আসছেন বা কই যাচ্ছেন? আমি গ্রামের বাড়িতে গিয়েছিলাম, ওখান থেকে মানে জাস্ট এয়ারপোর্টে নামলাম, নেমে গাড়িতে উঠেই অনলাইনে ঢুকেছি আর কি। আচ্ছা, দুঃখিত এই অবস্থার মধ্যে ঢোকার জন্য। না ইটস ফাইন, বাট বাবা। আই ক্যান রিমেম্বার যে এর আগে যখন আপনার সাথে আমি কথা বলছিলাম এই শোতেই, তখনও কিন্তু আপনি আপনার গ্রামের বাড়ি, আই মিন রাধানগরে ছিলেন। তো ওখানে কি আপনার থাকা হয় Lockdown ম্যাক্সিমাম time-এ। টাইম? রাইট, এক্স্যাক্টলি। সো মানে বেশি কি ওখানেই আপনি থাকেন, নাকি সময় পেলেই চলে যান? ব্যাপারটা কিরকম? না, ওইখানে আসলে লকডাউন সময় থেকে ওখানে বেশি থাকা হচ্ছে। কয়েক মাস টানা থাকলাম, আর তারপরে আসলে এক ধরনের একটা লোভ তৈরি হয়ে গেছে ওইখানে গিয়ে সময় কাটানোর। তো আমি সুযোগ পেলে অথবা সুযোগ তৈরি করে ওখানে যাচ্ছি, এবং এই 2 মাস পরে এবার গেলাম, 4 দিন ছিলাম এবং আজকে ব্যাক করছি। ওকে, সো আপনার সাথে কিন্তু এই মুহূর্তে আছে হচ্ছে কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় এবং মিথিলা আপু। আমি জানি যে 3জনের মধ্যে কেমিস্ট্রি খুব ভালো, খুবই ভালো বন্ধুত্ব। সো এই বন্ধুত্বের জায়গা থেকে আমি প্রথমে সেই বন্ধুত্বের জায়গায় কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, মানে আমাদের ছোটন দা, তার কাছ থেকে শুনতে চাই যে এই যে চলে আসলেন একজন এবং আরেকজন আছে, ফ্রেন্ডশিপটার সম্পর্কে আপনি একটু বলুন। কিন্তু অনেক কথা। মনোজের সাথে আমার বন্ধুত্ব প্রায় 12 বছরের। তারপরে আচ্ছা। আমাদের দুজনের একসাথে অনেক কাজ করা হয়েছে। যখন আমি এখনো শিখছি, ফিল্ম মেকিং শিখছি, কিন্তু ফিল্ম মেকিং শেখার একদম শুরুর দিকের সময়গুলো, যে আমি আর মনোজ একসাথে একই জায়গায় চাকরি করতাম। তারপরে আমরা একই প্রজেক্টে একসাথে কাজ করেছি। আমি গ্রেট হিসেবে কাজ করেছি, মনোজ আমার কলেজ ছিল। তারপরে আমার প্রথম পূর্ণাঙ্গ টেলিভিশন ফিকশন, যে কোনো ফর্মেটে ফিকশন, সেটাতে মনোজ অ্যাক্টিং করে, যেটা কিনা মনোজের প্রথম অ্যাক্টিং। কিন্তু ওয়াও। সেটা কখনো জি। সেটা কখনো আলোর মুখ দেখেনি। আমরা নিজেরা দেখেছিলাম, আপনি দেখেন। তারপরে আবার দীর্ঘদিন আমি আমি বিজ্ঞাপন নির্মাণের মধ্যে আছি, সাথে আছি। তো সেখানেও আমার অনেকগুলো বিজ্ঞাপনে মনোজ ছিল। তারপরে এর বাইরে আমার যখন প্রথম আবার অনেকদিন দীর্ঘদিন পরে যখন আবার টেলিভিশন বানানোর একটা বানিয়েছিলাম আয়নাবাজ অরিজিনাল সিরিজে, ওটাতেও মনোজ ছিল। তো আর যেটা আমার কাজ করার কথা ছিল। হ্যাঁ, যেটাতে কিনা মিথিলার কাজ করা ছিল, মিথিলার একটা হ্যাঁ। ক্যান্টিনের প্রবলেম কারণে যেটা করা হয়নি। তো আচ্ছা। এর মনোজের সাথে আমার ব্যক্তিগত, আমার মনোজের ব্যক্তিগত সম্পর্ক, আমাদের পারিবারিক সম্পর্ক অনেক বেশি আছে। আর মিথিলার সাথে আমার বন্ধুত্ব, সেটাও খুব ইন্টারেস্টিং। মানে মিথিলা, মিম, মাইমুন, মিশরি, লাইক ওদের সকলের সাথে এক ধরনের খুবই হৃদ্যতা, পারিবারিক বন্ধুত্ব এটা। একটা পারিবারিক বন্ধুত্ব আছে। সবকিছু আচ্ছা। মিলিয়ে ঘোট পাকানো বন্ধুত্ব বলা যেতে পারে। মানে হ্যাঁ। তো বন্ধুত্বে আসলে, না বন্ধুত্বে তো অনেক কিছুই থাকে, টক ঝাল মিষ্টি অনেক কিছু থাকে। আপনি সব সুইট সুইট জিনিসপত্র বলছেন দুজনের ক্ষেত্রে, তো আমি একটু টক ঝালটুকুও শুনতে চাই। মিথিলা আপু বলবে এবার। কি বলবো, টক ঝাল আমি আমি জানি না আসলে। মনোজের কথা একটু বলি, কারণ মনোজের সাথে আমি অনেকগুলো কাজ করেছি। মনোজ আমার চেয়ে বয়সে বড়, কিন্তু মনোজ আমাকে আপনি আপনি করে বলে। তো বয়স আমি লুকায় লুকায়। ওকে আমি একবার বললাম যে আচ্ছা তোমার, আমি আর আমার ধারণা যে আমার চেয়ে বয়সে সবাই ছোট, তো আমি সবাইকেই তুমি করে বলি মোটামুটি। তো তো আমি মনোজকে বললাম, নাই তোমার বয়স কত, তুমি কোন ইয়ারে এসএসসি, তোমার বয়স কত? তো তারপরে ছুড়ে দেখলাম যে না, সে আমার চেয়ে বড়, কিন্তু আমাকে আপনি আপনি, আমি বলছি, খবরদার আমাকে আর আপনি করে বলো, আমাকে তুমি করে বলো।
তো মনোজের একটা আজকে বয়স লুকানোর এই একটা যে টেন্ডেন্সি আছে, এবং মনোজ যেহেতু দেখতেও খুব ভালো এবং ওকে বয়সের চেয়ে অনেক কম, মানে ওর কম বয়স দেখায় ওর আসল বয়সের চেয়ে, তো সেটা একটা খুব প্লাস পয়েন্ট ওর জন্য। কিন্তু আমি জানি না ও এখনো আমাকে আপনি করে বলে কিনা, কারণ ওর একদম নিষেধ আমাকে আপনি করে বলা। আর আচ্ছা ছোটন বেসিক্যালি আমার আমার বোনের বেশি ক্লোজ ফ্রেন্ড, মিমের বেশি ক্লোজ ফ্রেন্ড। তানিম ছোটন দুজনই। তো বাট আমি সামহাউ আমি ওকে অনেক বছর ধরে চিনি ছোটনকে। ওইভাবে একসঙ্গে হয়তো বসে আড্ডা ওই অর্থে হয়তো কখনো ওরকম দেয়া হয় না, কিন্তু ওকে জাস্ট অনেক বছর ধরে এমনি চিনি। আর অনেক দিন ধরে ওর সাথে আমার কাজ করার ইচ্ছে ছিল, কারণ প্রথম কাজটা আমার ওই যে হয়নি, যেটাতে মনোযোগ ছিল। তো সেই কারণে ফাইনালি আই এম ভেরি হ্যাপি যে ওর সাথে আমি কাজ করতে পেরেছি। ওকে আর সেই কাজের সূত্রে অ্যাকচুয়ালি আমাদের আড্ডা হয়েছে, এবং সামনে হোপফুলি আরো হবে। না, আমাদের আচ্ছা আড্ডা তো আড্ডা হচ্ছে কাজ এবং আড্ডা। হ্যাঁ, ইদানিং কালে আমাদের আড্ডাটা একটু বেশি হয়। আগে মিমের সাথে তুমি আসতা লাইক আমার অফিসে, তারপরে যতটুকু আড্ডা হতো yeah. হ্যাঁ, মানে আমি ওখানে মানে গেটিস আর কি, মানে সাইড কিক টাইপের, মেইন রোলে ছিলাম না। আচ্ছা এখন তো মেইন রোলেই পাওয়া যাচ্ছে আপনাকে, বোঝা যাচ্ছে। কিন্তু মনোজ দা আপনাকে কেন আপনি করে বলে, এটা আমি মনোজ দার কাছ থেকে ডিরেক্টলি জানতে চাইবো। মিথিলা আপুকে আপনি বলেন কেন? সেটা একটু আগে বলে দিয়েছে যে মিডিয়াতে বলে যারা দিয়েছে। আগে আসে তাদেরকে হ্যাঁ, হ্যাঁ। আপনি বলাটা মানে একটা নর্ম। এই নর্ম ব্রেক করলে আবার অনেক সিনিয়র আর্টিস্ট, যারা মিডিয়াতে আগে আসছেন এই ধরনের সিনিয়র আর্টিস্টরা রাগ করেন। তো আমি একটু বয়স হলে আসছি, এই জন্য যাদেরকে আমার চেয়ে সিনিয়র মনে হয় মিডিয়াতে, তাদেরকে আপনি বলি, বেশিরভাগকে আচ্ছা। এই জন্য আপনি বলি। ওকে, কৃষ্ণেন্দু ওই যে চট্টোপাধ্যায়কে আপনি আপনি তো কি আগে ডাকেন? আসেন, আগে পাবেন ভিত্তিতে আপনি তাও বলে আর কি, যে সম্মান করে নয়। না, এটা কৃষ্ণেন্দু সম্মান দেখিয়ে তো। চট্টোপাধ্যায়কে কি বলেন? ওকে, আমি বুঝতে পারছি এখন। তুমি ওকে তুমি তুমি বলি, কারণ হচ্ছে ওর সাথে তো সম্পর্ক লাইক মানে জন্মের থেকে বলতে গেলে জন্মের একটু পর পরে ওর সাথে সম্পর্ক হয়ে গেছে। তো অন্যভাবে চিনি, আমরা একসাথে একই অফিসে কাজ করছি, যে করেছি যেটা বলতেছিল। সো ওর মধ্যে দিয়ে আসলে, এবং তখন আমরা জেনে গেছি যে ওকে আমি কে, তা আমাদের বয়স যে কয়েক বছরের আমি বড় সেটা আমি জেনে গেছি। সো আপনি থেকে তুমিতে আমরা সরাসরি চলে আসছিলাম ওই আচ্ছা, এই যে সময় বলছেন প্রাচীন কালে। যে জন্মের পর থেকেই বলা যায় যে তার সাথে আপনার খুব ভালো বন্ধুত্ব, তো সেটা আসলে কবে থেকে? ইনফ্যাক্ট আরো আমি না, না, মানে স্পেসিফিক শুনতে চাই। আমার মনে হয় ও বলতে চাচ্ছে তোর মিডিয়াতে জন্মের পর থেকে। মিডিয়াতে জন্মের পর থেকে, হ্যাঁ। তো ওকে 2008 সাল থেকে, তখন আমরা আমরা অমিতাভ ভাইয়ের সাথে কাজ করতাম আর কি, একই হাউসে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করতাম। ওকে, সো এবার অনেক কিছু বুঝলাম যে আগে আসছে সেজন্য আপনি আপনি করে বলছেন। এবার সত্যি করে বলেন, যদি সাহস থাকে, আপনার বয়স কত? 39 years old. I'm 39 years old. মাশাআল্লাহ, ছেলেটা সাহসী হয়ে গেছে। অনেক সাহসী, ইয়েস। এবং আমার কাছে মনোজ দা আপনি হচ্ছেন 19 ইয়ার্স ওল্ড বয়, সো বি হ্যাপি। Chill. চিল, ওকে। আচ্ছা, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, এই যে লকডাউনের সময় সবার খুব মন খারাপ বা একটু অন্যরকম স্ট্রেসের মধ্য দিয়ে আমরা সবাই গিয়েছি, আপনিও গিয়েছেন, একটু আগে বলছিলেন। বাট একটা নতুন একটা উদ্যোগ আপনার কাছ থেকে দেখেছি, যে আমাদের মন ভরে গিয়েছে, আমরা মন ভরে খেতে খেতে খেতে। তো সেটা সম্পর্কে যদি কিছু বলতেন। হ্যাঁ, এইটা মূলত আমার উদ্যোগের থেকেও আমার বন্ধু যে আমার এই পার্টনার রিফাত ফাতিমা, মূলত এটা ওর উদ্যোগ। আমি সাথে আছি, ওর সাথে আছি। ওই এটা শেষ, ওই এটা পুরো জিনিসটা দেখতে আমি সাথে ওকে যতটুকু সাহায্য করা যাবে হচ্ছে। আমাদের যেটা মূলত উদ্দেশ্য ছিল যে কোয়ালিটি কিভাবে আসলে মানুষের কাছে পৌঁছানো যায়। আর সবাই তো পেট ভরে খাওয়ায়, আমরা একটু না হয় মন ভরে খাওয়ালাম। তো যেহেতু রিফাত ফাতিমা ও নিজেই শেফ, ও নিজে পুরো কোয়ালিটি কন্ট্রোলটা করে, এবং শি ইজ ওয়ান্ডারফুল, অ্যামেজিং শেফ। তো তো সেই জায়গা থেকে আর অন্তিটা ছিল যে আমাকে একদিন অন্তি কাছে বলছে, আমি তো ভালো রান্ধি, বাসার সবাই খায়, তোরা মাঝে মধ্যে খাস, আমার মনে হয় যে সবাই যদি খাওয়াতে মজা লাগছে। তো বেসিক্যালি এইরকমই একটা জায়গা থেকে যে অন্তি রাঁধতে ভালোবাসে, এবং অন্তি মানুষকে রেঁধে খাওয়াতে ভালোবাসে, এবং আমারও মনে হচ্ছিল যে অথেন্টিক বাংলা খাবার
যে একটা অভাব ঢাকা শহরে আছে এবং কোয়ালিটি ফুডের অভাব আছে। তো সেইটা নিয়ে যদি এই দুটো ভাবনা একসাথে নিয়ে যদি কোনো কিছু একটা যদি করা যায়, তো সেই জায়গা থেকে মনে করি। আচ্ছা, সো মন ভরে আমরাও একটু ভালো খাওয়াটা মন্দ খেতে চাই। এক্স্যাক্টলি, আমি যাচ্ছিলাম ওখানে যে মিথিলা আপু আর মনোজ দা কি খেয়েছে কিনা। ওকে, সো এই জি, প্রসঙ্গটায় আমি আমি মন আসবো, ভরে না আসবো আমি, কিন্তু তার আগে আমাকে ছোট্ট break? একটা ব্রেক নিতে হচ্ছে, রাইট? এক্স্যাক্টলি। সো দর্শক, আপনারা দেখছেন দুর্যোগে ভালোবাসা ছড়াই, নিচ্ছে একটা বিরতি, বিরতির পরে আবারও জমজমাট আড্ডা নিয়ে ফিরবো, আমাদের সাথেই থাকুন। ওয়েলকাম ব্যাক ইন বাংলা ভিশন। আমি শ্রাবণ তৌহিদা আছি এবং দুর্যোগে ভালোবাসা ছড়াই এই অনুষ্ঠানে আপনারা যাদের সাথে আড্ডা আমি মেতেছিলাম তাদেরকেই পাচ্ছেন আবারও, রাফিয়াত রাশিদ, মিথিলা, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় এবং মনোজ প্রামাণিক, তিনজনকে ওয়ান্স এগেন ওয়েলকাম ব্যাক। ইয়েস, আমরা ব্রেকের আগে কথা বলছিলাম মন ভরে খান এটা নিয়ে। মন ভরে আসলে খেতে পারেনি মিথিলা আপু এবং আই থিঙ্ক খেয়েছে মনোজ প্রামাণিক। মিথিলা আপু কি বলে? মনোজ তো বেশি ক্লোজ, খেতেই পারে, আমাকে খাওয়ায়নি। আমি যে এত কষ্ট করে শুটিং করলাম, এক্সকিউজ মি, অফারই করেনি। আমাকেও খাওয়ায়নি। এটা আসলে মন ভরে খান আমি কিনে মন ভরে খেয়েছি, ঠিক আছে? মানে অর্ডার দিয়ে যেভাবে খেতে হয় মন ভরে খান থেকে সেভাবে খেয়েছি। এইভাবে আচ্ছা। অর্ডার তো আমিও দিতে পারতাম, হ্যাঁ, খাওয়াবে মন ভরে বুঝি খান। নাই। হ্যাঁ, কিন্তু order খাওয়ায় দিলে নাই। ওরা খাওয়াই দিবে। হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ, কলকাতায় ব্রাঞ্চ Yes, ওয়েল সেড, ওয়েল সেড। আসলে তাই, ওখানে একটা ব্রাঞ্চ না খুললে তুমি খাওয়াইতে পারবে না মিছিলাকে। না কেন, মিথিলা আপু কি বাংলাদেশে আসবে না? প্রায় বাংলাদেশের মানুষ, তার ফ্যান সবাই অপেক্ষা করে থাকে তার জন্য। মিথিলা আপু এরপরে কবে আসা হবে? ওই যে যখনই নেক্সট ডেট ফিক্স হবে কাজের তখন। আমি অ্যাকচুয়ালি এই লকডাউনে যেটা আমি রিয়েলাইজ করলাম, যে যে জিনিসটা আমি কোনোদিন মাথাতেও আনিনি, যে জিনিসটা আমার কোনোদিন মনে হয়নি যে আমি কোনোদিন মিস করব, সেটা হচ্ছে শুটিং করা। তো সেটা আমি খুব মিস করেছি। তো এবার যখন কথা হলো এই যে জি5 এর যে প্রোডাকশনটা কন্ট্রাক্ট, যেটা contract। কৃষ্ণেন্দু ডিরেক্ট করছে, তো সেটা যখন কথা হলো আমি জাস্ট খুশিতে, আমি একে তো আমি বাংলাদেশে আসবো মানে দীর্ঘ 4 মাস পর, তারপর আবার এসে আবার অভিনয় করব। তো আমার খুব ভালো লেগেছে। একদিন একটু শুটিং এ একটু দেরি হয়েছিল, আমাকে দেখি ছোটন বলছে যে সরি সরি তোমাকে বসে থাকতে হলো। আমি না না, কোনো অসুবিধা নেই, বসে থাকতে ভালো লাগছে আমার। দুইটা বিষয়ে কথা বলবো। একটা হচ্ছে যে আমিও মিস করতেছি মিথিলাকে শুটিং এ, বিকজ কোড অ্যান্ড কোড জুটি বলতে যা বোঝায়, এইটা আমরা যে কয়টা কাজ করেছি একসাথে সেইগুলো খুবই দর্শক পছন্দ করেছিল এবং দর্শক আসলে আরো কাজ খুঁজতেছিল যে এই জুটির আরো কাজ চাই। তো অনেকেই আবার এটা মেলানোর ট্রাই করছে, কিন্তু আসলে আর মেলে নাই বিভিন্ন কারণে। সো আচ্ছা। আই অলসো মিস ছোটন এরপর একটু আমাদের মিলাই দিও। এক্স্যাক্টলি, আমিও বলতে যাচ্ছিলাম যে এই জুটির আরো কাজ দেখতে চাই, যেহেতু একজন ডিরেক্টর আছে কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, তার কাছ থেকে এটা আর্জি যে এই দুজনকে আবারও অনেক অনেক কাজে দেখবো। তো এই যে ওয়েব সিরিজটা হলো, আমি কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়কে বেসিক্যালি চিনি অনেক অনেক, মানে নির্মাতা তিনি হচ্ছেন বিজ্ঞাপন, আমি তার সাথে কাজও করেছি। বাট টিভি ফিকশন এবং ওয়েব সিরিজ, আপনার কাছে এই এত তিনটা মাধ্যমের মধ্যে মানে পার্থক্যটা বেসিক্যালি কোন জায়গায়? বিজ্ঞাপন, টেলিভিশন, ফিকশন এন্ড ওয়েব সিরিজ। ইয়াপ। বিজ্ঞাপন তো বিজ্ঞাপন, ইটস এ কমার্শিয়াল থিং। আমরা যেখানে প্রোডাক্ট বিক্রি আমাদের প্রোডাক্টের বিক্রি যেন বাড়ে, প্রোডাক্টের প্রসার যেন বাড়ে, সেটা মূল উদ্দেশ্য থাকে। এবং বিজ্ঞাপনের প্রথম শর্ত যেটা হলো গিয়ে, এটা পুরোটাই ক্রিয়েটিভ এজেন্সি থেকে আসে এবং সেটা একটা ক্লায়েন্ট এন্ড। আমরা হলাম এজেন্সি দেওয়া ক্রিয়েটিভটা আমরা কিভাবে ফিল্ম মেকাররা যারা আছে তারা কিভাবে এটাকে এক্সিকিউট করি এবং সেই স্ক্রিপ্টটাকে আরো স্ক্রিপ্টের ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ তৈরি করা, সেটাকে অডিও ভিজুয়াল ল্যাঙ্গুয়েজের মধ্যে ট্রান্সমিট করা, সেটা আমাদের কাজ। সেটাকে যতটুকু আরো ডেভেলপ করা যায়, আরো আমাদের ইনপুট দেওয়া যায়, দেওয়া যায়, এটা একটা বিষয়। আর প্রথম বিষয় হলো গিয়ে ডিউরেশন। অফকোর্স একটা সেকেন্ডের বিষয় আর একটা মিনিটের বিষয়। তো আমাদের যে বিজ্ঞাপনের সাথে টেলিভিশন ফিকশন বা ওয়েব সিরিজ কোনো কিছু আসলে তুলনা করাটাই ঠিক হবে না, টেলিভিশন ফিকশনের সাথে যদি ওয়েব সিরিজের যদি আমরা কথা বলি, টেলিভিশন ফিকশন আমার যে অভিজ্ঞতা, আমি তো খুব কম বানিয়েছি, সেই জায়গা থেকে আমার অভিজ্ঞতা সেটা হলো যে প্রথমত হলো গিয়ে এক ধরনের থাকে, কারণ অফকোর্স টেলিভিশন
মিডিয়ামটাই হলো গিয়ে একটা ড্রয়িং রুম মিডিয়াম, যেখানে কিন্তু ফ্যামিলির সকল বয়সী সকল সদস্য একসাথে দেখবেন। তো সেখানে কোনো সেন্সরশিপ, সেটা একদম সেলফ সেন্সরশিপই থাকে, সেটা ডিরেক্টরদের পক্ষ থেকেও থাকে, একই সাথে টেলিভিশন চ্যানেলের পক্ষ থেকেও থাকে। আর বাংলাদেশের প্রেক্ষিতে যদি বলি, বাংলা টেলিভিশন ফিকশনের তো আসলে বাজেটের এক ধরনের স্বল্পতা আমি অনুভব করেছি। আমি শুনেছি আমার সিনিয়র যারা আছেন, যারা নির্মাতা, যারা আমাদের যাদের কাছে আমরা কাজ শিখেছি, তারা এক ধরনের সচ্ছলতা দিয়ে কাজ করেছিলেন। কিন্তু আমি যখন শুরু করেছি তখন অলরেডি টেলিভিশন সিস্টেমের বাজেট অনেক কমা শুরু করেছে। তো সেক্ষেত্রে এক ধরনের সীমাবদ্ধতা থাকে, অনেক কিছু চাইলেও অনেক কিছু করে ওঠা হয় না। তবে আমি বলবো না যে ওটিটি প্ল্যাটফর্মের ওয়েব সিরিজ যেগুলো হচ্ছে সেগুলোতে অনেক বেশি বেশি বাজেট, এরকম না। ওই যে বললাম প্রথমে হলো এখানে সেই এক ধরনের আর্টিস্টিক ফ্রিডম থাকে, যেখানে সেন্সরশিপের মাত্রাটা ওই পর্যায়ে না। আমি চাইলেই একটা পলিটিক্যাল গল্প, আমি চাইলেই একটা থ্রিলার গল্প, আমি চাইলে যেকোনো জনরা নিয়ে আমি করতে পারি, আমি যেকোনো জনরা নিয়ে আমি গল্প বলতে পারি। আর তুলনামূলকভাবে ওটিটি প্ল্যাটফর্মের বাজেট একটু এক ধরনের একটু আরাম থাকে। তো সেখানে অনেক কিছু অনেক রকম ভাবে প্র্যাকটিস করা যায়, অনেক কিছু অনেক রকম ভাবে যেগুলো ভেবে রেখেছিলাম বা ভাবি, ট্রিটমেন্ট থেকে শুরু করে, গল্প থেকে শুরু করে, আর্টিস্ট সিলেকশন থেকে শুরু করে, সেগুলোর এক ধরনের স্বাধীনতা থাকে এইটা। আর আর একটা চ্যালেঞ্জ যেটা ওটিটি প্ল্যাটফর্মে, যেটা হলো যে প্রতিটা এপিসোড তার মতো করে ইউনিক হয়ে উঠতে হয়। এটা আসলে টেলিভিশন সিরিয়ালের মতো বানিয়ে গেলাম, সেটা এক ধরনের একটু দেখলো না, কিন্তু এটা আসলে সবাই কি টাকা দিয়ে দেখছে, তো ওইটা মাথায় রাখতে হয় যে এটার এটা দর্শকরা এটা পকেটের টাকা খরচ করে তারা কিন্তু প্ল্যাটফর্মকে সাবস্ক্রাইব করছে এবং তারা টাকার বিনিময়ে এই কন্টেন্টটা দেখবে। তো এক ধরনের দায়বদ্ধতা, সেটা প্রোডাকশন ভ্যালু থেকে শুরু করে, সেটা স্টোরি টেলিং থেকে শুরু করে, সেটা সিনেমেটিক অ্যাপ্রোচ থেকে শুরু করে, সকল জায়গায় এই দায়বদ্ধতা থাকে। এবং এক ধরনের চ্যালেঞ্জ আছে, এক ধরনের কম্পিটিশন আছে। অলরেডি দর্শক নেটফ্লিক্স থাকে, অলরেডি আমাজন প্রাইম থাকে, হটস্টার থাকে। তো আমরা বাংলা কন্টেন্ট প্ল্যাটফর্মের জন্য সুযোগ পেয়ে এসছে বাংলা কন্টেন্ট। তো সেইখানে এক ধরনের কম্পিটিশন আছে, which I really enjoy. ওকে, সো ওয়েব সিরিজ বাংলাদেশে কিন্তু রিসেন্টলি অনেক পপুলার। আমার কাছে মনে হয়েছে ইভেন আমরা সবাই ওয়েব সিরিজের দিকে ঢুকে যাচ্ছি বা এদিকে একটু আমাদের মনোযোগটা চলে আসছে। আমি মিথিলা আপুর কাছে একটু জানতে চাই যে রিসেন্টলি আমরা ফেলুদাকে পেয়েছি ওয়েব সিরিজে, ফেলুদা ফেরত, এবং সেখানে সৃজিত মুখার্জি যেটা বানিয়েছেন, এবং সেখানে আমরা কলকাতার এনভায়রনমেন্ট বা ওখানে আসলে ওটিটি প্ল্যাটফর্মে যে ওয়েব সিরিজের মানে ওখানকার দর্শকদের কাছে এই ব্যাপারটা কিরকম, যেটা বাংলাদেশের সাথে যদি আপনি একটু কম্পেয়ার করতেন। বাংলাদেশে আসলে ওটিটি প্ল্যাটফর্মটা এখনো অনেক বেশি, কি বলবো, অনেক বেশি পপুলার হয়নি, কারণ বায়োস্কোপ কিন্তু অনেকদিন ধরে কাজ করছে। কিন্তু দেখা যাচ্ছে যে আই নট শিওর যে ওদের মানে অ্যাটলিস্ট আমার জানা মতে, আমি তো স্ট্যাটিস্টিক্স জানি না, যে তারপরেও সাবস্ক্রিপশন রেটটা কিরকম, বা অনেক বেশি মানুষ, আমরা আসলে অনেক বেশি জিনিস ফ্রিতে টিভিতে দেখতে পাই। টিভি নাটকগুলো ইউটিউবে আমরা অনেক কন্টেন্ট দেখে ফেলি ফ্রিতে। তো সেই কারণে আমার ধারণা বাংলাদেশে এখন ওটিটি প্ল্যাটফর্ম গুলো ওইভাবে মানে দাঁড়াতে পারেনি। কিন্তু এখানে কিন্তু হইচই, ইন্ডিয়াতে অনেকগুলো ওটিটি প্ল্যাটফর্ম আছে। নেটফ্লিক্স মানে গ্লোবাল প্ল্যাটফর্ম গুলো তো আছেই, যেগুলো হচ্ছে জি5 গ্লোবাল, নেটফ্লিক্স ইন্ডিয়া আছে, অ্যামাজন প্রাইম আছে। সেগুলো ছাড়াও কলকাতাতে তো হইচই, সবাই জানে যে হইচই খুবই খুবই পপুলার, এবং হইচই খুব ভালো ভালো কাজও হচ্ছে। দ্য গুড নিউজ ইজ হইচই এখন বাংলাদেশে কাজ করছে, জি5 এখন বাংলাদেশে কাজ করছে, উইচ মিনস যে বাংলাদেশে একটা বড় মার্কেট আছে যেটা ওরা ধরার চেষ্টা করছে। সেটা আমি বলবো যে আমাদের নির্মাতা এবং আমাদের আর্টিস্টদের জন্য এটা একটা ভালো খবর, যে আমরা অনেক ভালো গল্পে, কারণ যেটা ছোটন যেটা বললো যে যখন ওয়েব সিরিজে কাজ করা হয় এটা সাফিসিয়েন্ট বাজেট থাকে, প্রিপারেশনস থাকে, প্রত্যেকটা এপিসোডে একটা হুক থাকতে হয়, প্রত্যেকটা এপিসোড, যেহেতু মানুষ টাকা দিয়ে সাবস্ক্রাইব করে জিনিসগুলো দেখে। তো
তো সেই কারণে ওটা একটা সার্টেন কোয়ালিটিও মেইনটেইন করতে হয়। তো সেই ক্ষেত্রে আমি এটলিস্ট আমি যদি বলি যে অ্যাজ অ্যান আর্টিস্ট আমার জন্য অভিজ্ঞতাটা খুব ভালো, যে আমি আমার ক্যারেক্টার নিয়ে প্রিপারেশন নেওয়ার টাইম পাই। আম, আমার ক্যারেক্টার কেমন হবে, কি করে কথা বলবে, কি কাপড় পরবে, সেগুলো নিয়ে, যদিও ওই যে কন্ট্রাক্ট যেটা করলাম সেটাতে অনেকগুলো চরিত্র, কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ চরিত্র, কিন্তু তারপরেও কিন্তু প্রত্যেকটা চরিত্র নিয়ে সেইভাবে গবেষণা করা, চরিত্রগুলো কেমন, কি কি ওদের গেট আপ কেমন হবে, ক্যারেক্টারাইজেশন কেমন হবে, সেগুলো নিয়ে ভাবনা। তো এটা অ্যাকচুয়ালি যেহেতু সাফিসিয়েন্ট ইনভেস্টমেন্ট আছে সেই জন্য এটা সম্ভব হয়। এবং বাংলাদেশে অবভিয়াসলি ওটিটির একটা বড় মার্কেট আছে, সেটা সামনে আরো ফ্লোরিশ করবে। এখন যেহেতু এইসব ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম গুলো বাংলাদেশে ঢুকে গেছে, আই এম শিওর বাংলাদেশের ওটিটি গুলো এখন আস্তে আস্তে ওরা আরেকটু মানে কম্পিটিশন যেহেতু পাবে, ওরা আরেকটু ভালো কাজ করার চেষ্টা করবে। এক্স্যাক্টলি। সো বাংলাদেশের জন্য এটা ডেফিনেটলি খুবই গুড নিউজ, এবং আমরা যারা ভিউয়ার্স, আমরা যারা ফ্যান, তাদের জন্যও গুড নিউজ। বাট আমি একটু কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় আপনার কাছে জানতে চাই যে এই যে ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে আমরা কথা বলছি, বেসিক্যালি এই যে আমরা সিরিজ নিয়ে, ওয়েব সিরিজ নিয়ে কথা বলছি, বাট এখানে যেমন বিগ বাজেট থাকে ঠিক তেমনি বড় পর্দা বা সিনেমার প্রতি কিন্তু আমাদের অ্যাট্রাকশনটা ডেফিনেটলি অন্য রকম। তো লকডাউনের পরে ওটিটি প্ল্যাটফর্ম বা সিনেমা, তো সিনেমার সাথে যদি আমরা একটু কম্পেয়ার করি বা প্যারালালে আসি, সেক্ষেত্রে আপনি এই জিনিসটাকে কিভাবে দেখছেন, যে ইটস এ গুড সাইন অর সামথিং এলস? দেখুন, কাজ করার সুযোগ যেখানে আসবে, সেখানে ভালো কাজের যখন সুযোগ আসবে, সেখন সেই প্ল্যাটফর্মটা আসলে কোনো বিষয় না। তো আলাদাভাবে আর সিনেমার সাথে ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে কোনো কোনো কম্পারিজন হয় না। মানে সিনেমা এখন দুই রকম, এখন ওটিটি প্ল্যাটফর্মও কিন্তু অরিজিনাল সিনেমা বানাচ্ছে, তো সেখানেও এক ধরনের উইন্ডো খুলছে। আর এর বাইরে লকডাউন বিশ্ব জুড়ে কোভিড এর কারণে তো থিয়েটার তো আসলে আপাতত ভাবে একটা হুমকির সম্মুখীন আছে। সেটা কবে এই অচল অবস্থা কাটবে আমরা কিন্তু জানি না। তবে অফকোর্স মানে সিনেমা থিয়েটারে গিয়ে বড় পর্দায় সিনেমা দেখার সেই এক্সপেরিয়েন্স রিয়েলি ক্যান কম্পেয়ার অন্য কোনো কিছু সাথে। এক্স্যাক্টলি। বাট ওই যে লকডাউনের কথা বলছি বা ওয়ার্ল্ড ওয়াইড যেটা চলছে, সেই জায়গার থেকে আসলে জানতে চাচ্ছিলাম যে প্যারালাল এইটা যদি আমাদের দর্শকদের একটু হলেও মনের ক্ষুধাটা মেটাতে পারে কিনা। সেটা ওয়ার্ল্ড ওয়াইড সেই সেই ওটিটি প্ল্যাটফর্মের চাহিদা কিন্তু মানে এই কোভিড সিচুয়েশনে তার থেকে অনেক গুণ বেড়ে গেছে। সেটা নেটফ্লিক্স বলি, অ্যামাজন প্রাইম বলি, ইভেন হইচইয়ের আমরা লাস্ট যেটা সাউথি অন যেটা বানিয়েছে থাকি, ওটা আমরা প্রডিউস করেছি। ওটা আমরা প্রডিউস করেছি, আমি প্রডিউস করেছিলাম, ওই জায়গা থেকে ছিলাম। তো ওইটারও কিন্তু অন্যতম, মানে প্রথমত তারা খুবই ভালো বানিয়েছে, ওয়ান অফ দ্য বেস্ট, আমি বলবো যে ওয়ান অফ দ্য বেস্ট ওয়েব সিরিজ বাংলা ভাষায় থাকবে। কিন্তু সেটারও এর মধ্যে এই এই লকডাউন কিন্তু একটা বড় একটা কারণও ছিল, যে আসলে মানুষ থিয়েটারে যেতে পারছে না, মানুষ মঞ্চনাটক দেখতে পাচ্ছে না। তো এক ধরনের এখন এন্টারটেনমেন্টের একমাত্র উইন্ডো হয়ে দাঁড়িয়েছে প্ল্যাটফর্মগুলো। যে কারণে নেটফ্লিক্স আসলে লকডাউনের আগ পর্যন্ত যে ব্যবসা করেছে, এই লকডাউনে এসে তারা অনেক গুণ ব্যবসা করেছে। সেটা অ্যামাজন ওকে। তবে একটা একটা জিনিস আমি একটু ছোটনের সাথে অ্যাড করবো, সেটা হচ্ছে যে ওটিটি প্ল্যাটফর্ম গুলো আসার কারণে কিন্তু এই যে আমাদের কাজগুলো, আমাদের দেশে বাংলাদেশের কাজগুলো বর্ডার ক্রস করে বাইরে যেতে পারছে। বাংলাদেশের ভালো ভালো অনেক গুণী নির্মাতা আছে, তাদের কাজগুলো আসলে আমরা ওটিটি প্ল্যাটফর্মে যাওয়ার কারণে এটা অনেক একটা ব্রডার অডিয়েন্স দেখতে পাচ্ছে। সেই কারণে কিন্তু তাকদীর কিন্তু খুব প্রশংসিত হয়েছে এখানে কলকাতায়। এক্স্যাক্টলি। আমারও সেইটা যেটা হলো যে মানিহানি যখন রিলিজ হলো, মানিহানি তখনও হইচই এখানে এরকম ভাবে কেউ পরিচিত না, হইচই প্ল্যাটফর্মটার সাথে। মাত্র মানিহানি তার আগে ঢাকা মেট্রো বানিয়েছিলেন অমিতাভ রেজা, তারপরে সেকেন্ড ওয়েব সিরিজ ছিল হলো মানিহানি। তো তখনও এখানে অত লোক একটা হিউজ রেসপন্স পেয়েছি কলকাতা থেকে, পশ্চিমবঙ্গ থেকে। বাহ। মানিহানি ওকে। রিয়েলি লাইক তো এই বর্ডার পার হয়ে যাওয়ার আসলে এন্টারটেইনমেন্টের তো ফিল্মের তো আসলে কোনো ব্যাপার নেই। তো সেক্ষেত্রে একটা বড় অংশ বাঙালি দর্শক আছে, যাদের কাছে আমরা পৌঁছতে পারছি। ডেফিনেটলি ইটস এ গুড সাইন। ইয়েস, আমরা আসলে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। তাকদীর নিয়ে কথা হচ্ছিল, তাকদীরে কিন্তু অভিনয় করেছে মনোজ প্রামাণিক। তো একজন অ্যাক্টর বা একজন মেকার সবারই কিন্তু স্বপ্ন থাকে যে বড় পর্দায় কাজ করবে বা ফিল্ম বানাবে বা ফিল্মে অ্যাক্টিং করবে। মনোজ প্রামাণিক, আপনি কিন্তু অলরেডি আমরা দেখেছি আপনাকে মুভিতে, তারপরও মুভিতে আর কি কি কাজ হতে যাচ্ছে, বা তিনজনের কাছ থেকে আমি ছোট্ট করে শুনতে চাই যে প্ল্যানিংটা কি মনোজ প্রামাণিক?
এই মুহূর্তে পাইপলাইনে কয়েকটা সিনেমা আছে যেগুলো আসলে রিলিজ হবার কথা, আগেই রিলিজ হবার কথা, এখনো লকডাউনের কারণে রিলিজ হয়নি। যেমন নুরুল আলম আতিকের মানুষের বাগান, তারপরে দীপঙ্কর দীপনের অপারেশন সুন্দরবন, এবং আরেকটা হচ্ছে নাম ভুলে গেছি, মিশন এক্সট্রিম। ওকে, তো এইটা এছাড়া কাজ করছি এখন ভালোবাসা প্রীতিলতা নামের একটি অনুদানের সিনেমায়। হ্যাঁ, আর এই তো আর 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 দু একটা নিয়ে কথা চলছে, এখনো সেগুলো কিছু ফাইনাল না, তো এখন কিছু বলতে পারছি না। এই আর কি সিনেমা So, সংক্রান্ত খবর। ওকে কৃষ্ণেন্দু দা, আপনি কবে ফিল্ম বানাচ্ছেন? মানে ইতি তোমারই ঢাকা এটা তো আমরা দেখেছি, তারপর নেক্সট? আহ, দেখি ফিল্ম ফিল্ম তো বানানোর অবশ্যই ইচ্ছা আছে এবং বানাবো। সেটার এক ধরনের প্রিপারেশন, মানসিক প্রস্তুতি বলি, সেটাই এক ধরনের চলছে, নিজেকে তৈরি করা একটা ফিল্ম। আমার ফিল্ম ভয় লাগে, তো আচ্ছা, সেই ভয়টা কাটিয়ে ওঠা এবং মানসিক প্রস্তুতি হওয়া। এর বাইরে মানহানি সিরিজও আছে, তারপরে এখন তো বানাচ্ছি কন্ট্রাক্ট, বিজ্ঞাপন তো বানিয়ে যাচ্ছি। এটা আছে, ওকে, আরো ইন্টারেস্টিং প্রজেক্ট সামনে আছে, সেটা অনলাইন প্ল্যাটফর্মের জন্য অরিজিনাল একটা ফিল্ম বানানোর একটা কথা চলছে একটা অন্য প্ল্যাটফর্মের জন্য। লেটস সি। ওকে। সো আমরা আশায় থাকলাম। মিথিলা আপু, আপনার কাছে লাস্ট কোয়েশ্চেন সেম, যে কবে আমরা বড় পর্দায় দেখছি আপনাকে? আমি এখনো সেই বিষয়ে কিছুই বলতে পারছি না, কথা হচ্ছে এইটুকু বলতে পারি, কিন্তু কোনো ডেট ফিক্স হয়নি। কোনো আর সারপ্রাইজ আছে? আর আমি সারপ্রাইজ থাকতেও পারে, নাও থাকতে পারে, আমি নিজেই দেখা যাবে এখন বলে দিলে পরে নিজে সারপ্রাইজ হয়ে যেতে চাই না। তো তার মানে বাট সারপ্রাইজ আছে। ওটি থাকতে পারে, বাট ওটিটির কিছু কাজের কথা চলছে। কন্ট্রাক্টটা তো মাত্র শেষ করলাম, আর এছাড়াও সামনে কিছু কথা চলছে। আমি এখনই, যেহেতু কথা চলছে, আমি এখনই বলছি না, তো এটা সারপ্রাইজ হিসেবে থাক। ওকে। সো আমরা যেহেতু শুনলাম যে সারপ্রাইজ হয়তো বা পাচ্ছি, তো অনগোয়িং বোঝা যাচ্ছে। আর সৃজিত মুখার্জিকে যদি প্রশ্ন করা হয়, মানে এই মুহূর্তে মনে হয় তার কাছ থেকে প্রশ্নটার উত্তর শোনা আমাদের যদি পসিবল হতো, হয়তো আমি তার কাছ থেকেই শুনতাম। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ তিনজনকেই, অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি বিদায় নিচ্ছি, সেই সাথে দর্শক আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি, যে চেষ্টা করেছি একটুকু সময় কিন্তু আপনাদেরকে ভালো দেওয়ার, বা আপনাদের জন্য একটু কালারফুল সময় দেওয়ার, সেই চেষ্টা চলতেই থাকবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী সপ্তাহে আবারও দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।